যে হাত এসব ফালতু ওয়ার্ড লিখেছে সেই হাত একদম ভেঙে ফেলবো সন্ধ্যামালতী। সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিতে মুচড়ামুচড়ি করে আকাশ আর একটু শক্ত করে ধরল সন্ধ্যাকে। ঘাড়ে পড়ে থাকে ভেজা চুলগুলো বাম গাল দিয়ে সরিয়ে দেয়। সন্ধ্যা কেঁপে উঠে আকাশকে সরাতে চায়, কিন্তু পারে না। আকাশ মুখ নামিয়ে সন্ধ্যার কাঁধে দুটো চুমু আঁকে, এরপর মৃদুস্বরে বলে, ডিভোর্স দেবার কথা ভুলেও মনে আনবে না সন্ধ্যামালতী। কথাটা বলেই সন্ধ্যার কাঁধে ছোট ছোট চুমু আঁকে। সন্ধ্যা ঠোক গিলল, সে কাঁপছে। আকাশ চোখ বুজে সন্ধ্যার ঘাড়ে নাক ঘষে বিড়বিড় করে, রাগিয়ে দিয়েছো তুমি, রাগ কমছে না সন্ধ্যামালতী। থাপ্পড় মারতে ইচ্ছে করছে, সেটাও পারছি না। কাঁধের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় সন্ধ্যা থেকে থেকে কেঁপে উঠছে। শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না আকাশের বন্ধন থেকে। আকাশের উদাম উত্তপ্ত শরীরে সন্ধ্যার পিঠ ঠেকিয়ে আছে। এমন অদ্ভুত অনুভূতিতে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়। সন্ধ্যার ভেজে চুলে আকাশের উদাম বুক ভিজে একাকার। আকাশ এখনো চোখ বুজে রেখেছে। সন্ধ্যার কাঁধে ঠোঁট চেপে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, সরি। কথাটা বলে আকাশ সন্ধ্যার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। আকাশকে ধাক্কা দিতে চাইল, মুচড়ামুচড়ি করলো, কিন্তু আকাশে এই শক্তির সাথে পারল না। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বুজে নিয়েছে। সময় পেরিয়ে গেল, আকাশের কোনো হেলদোল না দেখে সন্ধ্যা আবারও মুচড়ামুচড়ি করে। ব্যথায় চোখের কোণে জলকণা জমেছে। সন্ধ্যার সেদিকে খেয়াল নেই। আকাশের হঠাৎ এমন ছোঁয়া সময়ের সাথে সাথে মেয়েটিকে নেতিয়ে ফেলে, ভেতরটা হাঁসফাঁস করে। আকাশ প্রায় 5 মিনিটের মাথায় সন্ধ্যার কাঁধে বসানো দাঁত সরিয়ে নেয়। ডান হাত উঠিয়ে নিচের ঠোঁটে লেগে থাকা তরল রক্তে ছিটে ফোটা বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে নেয়। ঘরে অন্ধকার হওয়ায় সন্ধ্যার কাঁধের কতটুকু অস্পষ্ট ঠেকল আকাশের কাছে। সন্ধ্যার ডান হাত ছেড়ে দেওয়ার পরও সন্ধ্যাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ একটু হাসল, মৃদুস্বরে বলে, সন্ধ্যামালতী, ভালো লেগেছে? সন্ধ্যা হঠাৎ পিছু ফিরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ একটু পেছায়। বিরক্ত হলো সে। মেয়েটার এই দুহাত কাটবে নাকি বাঁধবে সেটাই ভাবছে। দুদিনে খামচে আর ধাক্কায় তার যাতা অবস্থা করেছে। গোসল করতে গেলেই গায়ে জ্বলুনি ধরে যায়। একা একা দাঁড়িয়ে থাকলেও মনে হয় এই বুঝি তার। সন্ধ্যা মালতেই তাকে ধাক্কা দিল। আকাশ হঠাৎ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলায় জড়ানো ওড়না টান মেরে নিয়ে নেয়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়, লজ্জা পায় ভীষণ। যদিও ঘরের লাইট নিবানো, তবু একটু একটু আলোয় দেখতে পায় দুজনকে। সন্ধ্যা নিভে যায়। কি করবে ভেবে পায় না। আকাশ সন্ধ্যার পাতলা ওড়নাটা হাতে পেঁচায় আর এগোয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিলে পেছায়। আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলে, বলেছিলাম তেজ দেখিও না, শুনলে না। উল্টো বললে ডিভোর্স দেবে। এই সাহস ছোটানোর একমাত্র উপায় তোমার ভার্জিনিটি নষ্ট করা। সন্ধ্যা ভীত হয়। ঢোক গিলে অন্ধকারে ভয় পায় সে। তখন রাগে ঘরের লাইট নেভানোটা খেয়ালে না আসলেও এখন ভয় পাচ্ছে। মৃদু আলোয় আকাশের এরকম কথার সাথে হাসি সন্ধ্যার গায়ে কাঁপুনি ধরায়। সে নিজেকে শক্ত করতে চাইছে, কিন্তু পারছে না। ভেতর থেকে তাকে যেন কিছু ভেঙে দিচ্ছে। তার স্মৃতির পাতায় জমাইত একটা কালো অধ্যায় তার দ্বারে করা নাড়ছে। সন্ধ্যার শরীর মৃদু কাঁপছে। আকাশ এগিয়ে আসছে। সন্ধ্যা কাঁপা শরীর নিয়ে এক পর্যায়ে তার পায়ের গতি কমে আসে। কাঁপুনি বাড়ে। সন্ধ্যা পায়ের গতি কমিয়ে যাওয়ায় আকাশ সন্ধ্যার নাগাল পায় খুব সহজে। ডান হাতে ওড়না পেঁচানো, বা হাতে সন্ধ্যার কোমর জুড়ে সন্ধ্যাকে নিজের সাথে চেপে ধরে। সন্ধ্যার চোখে মুখে ভয় হানা দেয়। আকাশ লক্ষ্য করল সন্ধ্যার অতিরিক্ত কাঁপুনি। সন্ধ্যার দিকে ভ্রু কুচকে তাকায়। ঝাপসা আলোয় সন্ধ্যার ভীতি মুখখানি অবলোকন করে। কিছু বলতে চায়, তার আগে সন্ধ্যা চোখ বুজে পুরো শরীর ছেড়ে দেয়। আকাশ দ্রুত সন্ধ্যাকে দু হাতে আগলে নেয়। বিস্ময় চোখে তাকায়। এটা কি হলো? ডান হাতে পেঁচানো ওড়না ছুঁড়ে ফেলে সন্ধ্যার গালে হাত দিয়ে ডাকে। সন্ধ্যামালতী, একটু পর আবারও থেমে থেমে বলে, কিচ্ছু করবো না, তাকাও। সন্ধ্যার জ্ঞান নেই। আকাশ চোখ গিলল। চোখে মুখে ভয় হানা দেয়। কাপা কণ্ঠে বলে, সরি সন্ধ্যামালতী, চোখ খোলো প্লিজ। সন্ধ্যার কোনো রেসপন্স না পেয়ে আকাশ সন্ধ্যাকে নিয়ে ওয়াশরুমে যায়। বা হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে ধরে। ট্যাপ ছেড়ে পানি নিয়ে সন্ধ্যার মুখে ছিটিয়ে দেয়। সন্ধ্যার গালে আলতো হাতে চাপড় মেরে ডাকে। সন্ধ্যামালতী, নিস্তেজ হয়ে পড়ে থাকা সন্ধ্যাকে দেখে আকাশ ঢোক গিলল। ভীষণ অপরাধ বোধে ভুগল সে। সবসময় উল্টাপাল্টা কাজ করে। সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভীত কণ্ঠে বলে, সরি সন্ধ্যামালতী, চোখ খোলো প্লিজ। ইরাকে কেবিনে দেওয়া হয়েছে। ডক্টর ইরাকে দেখে বলেছে সে এখন ভালো আছে, তবে শরীর অত্যাধিক দুর্বল হয়, জ্ঞান হারিয়েছে। একটা স্যালাইন দিয়েছে ইরাকে। আগামীকাল অথবা পরশুদিন ইরাকে বাড়ি নিয়ে যেতে পারবে। সৌম্য সবার আগে আসমান ইনোয়ানের নাম্বারে কল করে, কিন্তু ফোন বন্ধ দেখায়। অনেকবার কল দিয়েছে, প্রতিবার একই উত্তর। আকাশের নম্বরে ফোন দিয়েছে, কিন্তু কেউ ফোন ধরে না। সৌম্য কেবিন থেকে বেরিয়ে ইরার মায়ের নাম্বারে কল করতে চায়। সামনে চোখ পড়লে থেমে যায়। অবাক হয় আসমানি নওয়ান আকাশ আর শিমুকে দেখে। আকাশ ভাইয়া তো একটু আগে হসপিটাল থেকে গেল, আজ বাড়িতে থাকবে বলে। তাহলে এখন হসপিটালে কেন? আর আসমানি নওয়ান শিমু এরাই বা হসপিটালে কেন এসেছে? এসে বাইরে দাঁড়িয়ে আছে কেন? ফোনেও পাচ্ছে না। এত প্রশ্ন নিয়ে সৌম্য এগিয়ে গিয়ে বলে, আপনারা কখন এসছেন আর কেন এসছেন?
আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসমানি নওয়ান ঢোক গিলল। তারা সন্ধ্যাকে হসপিটালে নিয়ে এসেছে, কিন্তু সৌম্যকে কি বলবে? ছেলেটা বোনের অবস্থা শুনলে আবার কি নাকি করে। শিমুও চুপ করে আছে। সৌম্য সবাইকে চুপ দেখে বিরক্ত হয়। সন্ধ্যাকে না দেখে ভ্রুকুচকে বলে। আমার বোন কোথায়? তখনই পেছন থেকে নিয়াজ আকাশকে বলে। আকাশ, সন্ধ্যার ব্যাপারে কিছু কথা আছে, এদিকে এসো। কথাটা শুনতেই সৌম্য দ্রুত পিছু ফিরে আকাশ নিয়াজের দিকে এগিয়ে আসে। পাশাপাশি সৌম্য এগিয়ে এসে অবাক হয়ে বলে। আমার বোনকে নিয়ে আপনি কি বলবেন? নিয়াজ সৌম্যকে সন্ধ্যার ভাই হিসেবে আগে থেকে চেনে। মৃদুস্বরে বলে। আমার কেবিনে এসো। কথাটা বলে নিয়াজ তার রুমের দিকে যায়। পিছু পিছু আকাশ সৌম্য যায়। সৌম্যর ভ্রু কুচকে যায়। সে কিছু বুঝতে পারছে না। তাছাড়া তার পূর্ণ কোথায়? ঘাড় বাঁকিয়ে আকাশের উদ্দেশ্যে বলে। আমার বোন কোথায়? আকাশ চুপ। সৌম্য রেগে বলে। প্রবলেম কি আপনার? আমার বোন কোথায় বলছেন না কেন? আকাশ রেগে তাকায় সৌম্যর দিকে। এমনিতেই মনের অবস্থা করুন, তার মধ্যে আরেকটা জুটেছে। রেগে বলে। নিজের বোনকে নিজেই খুঁজে নাও। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায়। এদের বাড়ি তার বনুকে রাখাই ভুল হয়েছে। আজকেই শেষ। এখন থেকে তার বনুকে তার কাছে রাখবে। এরপর গটগট পায়ে নিয়াজের রুমে গিয়ে চেয়ার টেনে যায়। আকাশও গিয়ে চেয়ার টেনে বসে। নিয়াজ আকাশ আর সৌম্যর দিকে তাকালো। এরপর গলা ঝেড়ে বলে। সন্ধ্যার প্যানিক অ্যাটাক হয়েছিল, এজন্য সে সেন্সলেস হয়ে গিয়েছে। নিয়াজের কথা শুনে আকাশ চিন্তিত হলো। সৌম্য অবাক হয়ে বলে। মানে আমার বোন কোথায়? নিয়াজ অবাক হলো না। সৌম্য যেহেতু এখানে ছিল, সৌম্য জানে না সন্ধ্যার কথা। এটা নিয়াজ জানে, তাই মৃদুস্বরে বলে। কিছুক্ষণ আগে আকাশ সন্ধ্যাকে সেন্সলেস অবস্থায় হসপিটালে নিয়ে এসেছে। সৌম্য কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কি হলো তার বনুর? নিয়াজ সৌম্য আকাশকে দেখে অবাক হলো। সন্ধ্যার এই ব্যাপার তো নর্মাল, তার এখনো স্পষ্ট মনে আছে। আজ থেকে 11 মাস আগে সে সন্ধ্যাকে কেমন পরিস্থিতি থেকে বাঁচিয়ে। মেয়েটি যে এখনো এতটা সুস্থ, এতেই নিয়াজ অবাক হয়। সৌম্যর উদ্দেশ্যে বলে। সন্ধ্যাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখেছিল? সৌম্য ঢোক গিলে উত্তর করে। না। নিয়াজ মৃদুস্বরে বলে। অন্যরকম বিহেভ লক্ষ্য করেনি কখনো? সৌম্য চুপ থাকলো। সে বুঝতে পেরেছে নিয়াজ কেন এসব বলছে। নিয়াজই তো তার বোনকে বাঁচিয়েছিল। লোকটার ঋণ সত্যি সে কখনো শোধ করতে পারবে না। নিয়াজের কথায় সৌম্য ভাবুক হলো। সন্ধ্যা অন্ধকার ভয় পায়। তার মনে আছে সেই শহরে আসার পর মাঝে মাঝে সে সন্ধ্যার ঘরে গিয়ে দেখতো সন্ধ্যা ঘুমিয়ে গেছে। সে ঘরে লাইট অফ করে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা ধরফর করে উঠে বসতো। সৌম্য দ্রুত তার বোনুর পাশে বসে জিজ্ঞাসা করলে সন্ধ্যা হাঁপাতে হাঁপাতে ইশারায় লাইট জ্বালাতে বলতো। সৌম্য ঘরের লাইট জ্বালালে সন্ধ্যা শান্ত হয়ে যেত। সৌম্য অবাক হতো সন্ধ্যার এরকম ব্যবহারে, কারণ সে যখন ঢাকায় পড়তে এসেছিল তখন থেকে সন্ধ্যা তাদের গ্রামের বাড়িতে অন্ধকার ঘরে একাই থাকতো, কিন্তু এখন পারে না। সৌম্য এরপর থেকে সন্ধ্যার ঘরে লাইট কখনো আর নেভাতো না। সন্ধ্যা সবসময় ঘরের লাইট জ্বালিয়ে ঘুমায়। তারপর থেকে সন্ধ্যা স্বাভাবিকই ছিল। আজ হয়তো কারণটি ধরতে পারল সৌম্য। দীর্ঘশ্বাস ফেলে নিয়াজের উদ্দেশ্যে বলে। ও অন্ধকার ভয় পায়, লাইট নেভিয়ে ঘুমাতে পারে না। একটি সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে। আরও আগেই দেখানো উচিত ছিল। সৌম্য ছোট করে বলে। জি। কথাটা বলে সৌম্য দ্রুত উঠে দাঁড়ায়। নিয়াজ আকাশের দিকে তাকায়। আকাশের মাথা নিচু। সন্ধ্যাকে মূলত নিয়াজ দেখেনি, দেখেছে তার ফ্রেন্ড। 11 মাস আগে যে মেয়েটি সন্ধ্যাকে দেখেছিল আজও সেই দেখেছে। তাকে কিছু বলেছে, কিন্তু নিয়াজ আকাশকে বলতে একটু বিব্রত বোধ করেছে। অবাক হয় ছেলেটি তার বউকে এত ভালোবাসে, অথচ মেয়ের মেন্টাল কন্ডিশনের কথা একবারও ভাবেনি। এমন তো নয় আকাশ জানে না, এসব ভাবনা রাখে। অস্বস্তি দূরে ঠেলে মৃদুস্বরে বলে। আকাশ, আমার মনে হয় আপাতত তোমার স্ত্রী থেকে দূরত্ব মেনটেন করা উচিত। কথাটা শুনে আকাশ চোখ বুঝলো। চোখ দুটো অসম্ভব লাল। সৌম্যর কানে কথাটা যেতেই দরজার কাছে এসে তার পা থেমে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। ডান হাত মুঠো করে নিয়াজের সামনে সিনক্রেট করতে চাইল না, নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে এসে সৌম্য একটা চেয়ারে বসে। আসমানি নওয়ান এখানে আছে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সন্ধ্যার কাছে এসে মুখে পাঠিয়েছে। সৌম্যকে দেখে আসমানি নওয়ান জিজ্ঞাসা করে। নিয়াজ কি কইলো আব্বা? সৌম্য যেমন তার বোনের কষ্টে কথা বলতে পারছে না, তেমনি রাগে শরীর কাঁপছে তার। সে নিজেও জানে না আকাশকে সে কি করবে, তবুও ছোট করে বলে। তেমন কিছু না। আসমানি নওয়ান আর কিছু বলল না। ছেলেটাকে কেমন যেন লাগছে। সন্ধ্যার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। মলিন মুখে মেঝের দিকে চেয়ে আছে মেয়েটা। পাশে শিমু বসা। শিমুর সন্ধ্যার জন্য খারাপ লাগছে। কেন যে অজ্ঞান হয়েছে তা তো জানে না, কিন্তু তার আকাশের জন্য বেশি খারাপ লাগছে। আকাশ ভাইয়া সন্ধ্যার জন্য কত কষ্ট পেয়েছে সেসব তারা নিজ চোখে দেখেছে। আজকেও সারাটা পথ সন্ধ্যাকে নিয়ে কেমন ছটফট করছিল, অথচ সন্ধ্যা আজ কিভাবে লিখলো সে আকাশ ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবে। এক পর্যায়ে শিমু বিরক্তি কণ্ঠে বলে। ভাবি, তুমি আকাশ ভাইয়াকে একটু বুঝবে না? কেন এত কষ্ট দিচ্ছ তাকে? কেন মেনে নিচ্ছ না? কেন ডিভোর্স দিতে চাচ্ছ?
সন্ধ্যা শিমুর কথা শুনে অবাক হলো। মলিন মুখটা আরো মলিন হলো। সে আকাশকে কষ্ট দিচ্ছে, সে ডিভোর্স দেওয়ার কথা একবার বলেছে বলে শিমু তার প্রতি বিরক্ত, অথচ আকাশ ডিভোর্স পেপারে সাইন অবধি করেছিল। সেটা নর্মাল, সে আকাশকে মানছে না বলে যেন সে কত বড় দোষী। আর আকাশ তাকে ডিভোর্স দিতে না পারায় তাকে আঘাত করতে যাচ্ছিল, এটাও কিছু না। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়, নিজেকে সামলে নেয় সন্ধ্যা। মলিন মুখখানায় প্রাণহীন এক হাসি ফোটায়। শিমুর হাত থেকে শিমুর ফোন নিয়ে কিছু টাইপ করে শিমুর সামনে ধরে। আমার বউ হবার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাটাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশের দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। এত জোর করছে কেন আমাকে? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমি ওই বেয়াদব মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। মেসেজটা পড়ে শিমু অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আবারও নির্জীব হেসে টাইপ করে। তোমার ভাইয়া আমাকে তার স্ট্যাটাস দেখিয়েছিল শিমু। আজ কেন তোমার ভাইয়া আমাকে মানতে চায়? আমি তার খালাতো বোন বলে? আমার সৌম্য ভাইয়া চাকরি করে বলে? এই দুটোর যে কোনো একটার জন্যই তো তিনি চায় আমায়, তাই না? স্ট্যাটাস দেখে আমাকে চায়। শোনো শিমু, যারা স্ট্যাটাস দেখে তোমায় চাইবে তারা তোমার পা ধরে চাইলেও তাদের তুমি চাইবে না। আমি জানি তোমার ভাইয়ের দোষ নেই, কিন্তু তোমার ভাই যেদিন আমায় ডিভোর্স দিতে চেয়েছিল, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সেদিনই আমি অর্ধদর্শিত ছিলাম। এর দায় তোমার ভাই এড়াতে পারবে, নাকি আমি 2 দিনে ভুলতে পারবো? বলো তো। দেখো শিমু, আমি অল্পতেই কেঁদে ফেলা মেয়ে। এদিক থেকে অনেক বোকা আমি, কিন্তু আত্মসম্মানহীন নই আমি। আমার সৌম্য ভাই আমায় কখনোই আত্মসম্মানহীন হতে শেখায়নি, কিন্তু আমি 11 মাস আগে তোমার ভাইয়ের এসব কথা শুনেও আমি তাকে চেয়েছি। আবেগে পড়ে ছোট পাগলামোও করেছি, কিন্তু আজ আমি হেসে খেলে তাকে চাইতে পারছি না। আমার সম্মানে লাগছে। তোমার ভাইয়া যখন ইচ্ছে ডিভোর্স দিতে চাইলো, আর যখন ইচ্ছে হলো ভালোবাসলো, আমিও পুতুলের মতো সবটা মেনে নিলাম। আমি মেয়ে বলে এতটা ভ্যালুলেস হতে চাই না শিমু। শিমু অবাক হয়। লেখাগুলো পড়ে অর্ধধর্ষিত কথাটি শিমুর মাথার উপর দিয়ে গিয়েছে। এরকম তো কিছু সে জানে না। অতঃপর বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করে। অর্ধধর্ষিত মানে? সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলল, অবাক হলো না। শিমু এসব জানে না, জানার কথাও না। সন্ধ্যা এড়িয়ে গিয়ে মাথা নেড়ে বোঝায় কিছু না। শিমু সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে পানি ভর্তি। মলিন মুখে বলে, তুমি আকাশ ভাইয়াকে চাচ্ছ না, আবার আকাশ ভাইয়ার জন্য কাঁদছো ভাবি? সন্ধ্যা ঢোক গিলল, দৃষ্টি নিচু করে নেয়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে অস্বীকার করল না, আকাশের জন্যই তার অশ্রু ঝরে। আকাশ তার জীবনের প্রথম পুরুষ, যাকে সে হৃদয় দিয়ে অনুভব করে। আকাশের জীবনে অন্য কেউ এসেছে ভেবে তাকে ডিভোর্স দিতে চায়, ভেবে কত চোখের পানি ফেলেছে। আকাশের সাথে দেখা হওয়ার পর যখন আকাশের জোর জবস্তি দেখেছে, তখন সন্ধ্যার খারাপ লেগেছে, রাগ হয়েছে, এখনো হয়। তাকে আকাশ পুতুল কেন ভাবে? 11 মাস আগে যেমন নিজের ইচ্ছে তার উপর চাপিয়ে ডিভোর্স দিতে চেয়েছিল, আজও তেমনি নিজের ইচ্ছে তাকে জোর জবস্তি করে নিজের কাছে আটকে রাখতে চায়। তার দুটো কথা শুনতে চায়নি একটাবার। সন্ধ্যার দম আটকে আসে, ভীষণ আফসোস হয়। যে মানুষটা তার ইচ্ছের এক কানা মূল্য দেয় না, সে কেন সেই মানুষটাকে ভালোবেসে আটকে গেল? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়ায়। ঝাপসা চোখে ফোনে টাইপ করে। যাদের আত্মসম্মান থাকে তারা কষ্ট সহ্য করতে জানে বোন, কিন্তু কষ্ট কমানোর ঔষধ চাইতে জানে না। লেখাটা লিখে সন্ধ্যা শিমুর হাতে দেয়। ধীরে ধীরে পেট থেকে নামে। ওয়াশরুমে যাবে, ভীষণ কাঁদতে ইচ্ছা করছে তার। কারো সামনে কাঁদতে চায় না। আর শিমু সন্ধ্যাকে হেল্প করতে চাইলে সন্ধ্যা বোঝায় লাগবে না, দুর্বল শরীরটা টেনে নিয়ে যায়। শিমু দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো সন্ধ্যার লেখাগুলো আসমানি নওয়ানকে দেখাবে, খালাম্মা সব ভালো সামলাতে পারে। সন্ধ্যা ওয়াশরুম থেকে এসে ডান হাত দেয়াল ঠেকিয়ে দাঁড়িয়েছে, বা হাতে মুখ চেপে নিঃশব্দে পানি ফেলে। তার দম বন্ধ লাগছে। আকাশের কাছে আসা ওই অন্ধকার এসব তার পুরনো ক্ষত জাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলায়। সামনে আয়না। সন্ধ্যা তাকায়, কাঁধে নতুন জখম হয় স্থানটি চোখে লাগছে। সন্ধ্যা নির্জীব চোখে সেদিকে চেয়ে রইল। বাহাতে জায়গাটা আলতো করে হাত রাখলে কেঁপে ওঠে। তার পাশেই ছোট একটা আবছা দাগ, যেটা মেশার পথে, তবে পুরোপুরি মেশেনি। নখের আঁচড় হয়তো। সন্ধ্যা ঢোক গিলে গলায় নজর দেয়। কিছু কিছু দাগ আবছা হয়ে এখনও তার শরীরে বিরাজ করছে। সন্ধ্যা মাথা নিচু করে তার 2 হাতের দিকে তাকালো। 2 হাতের কবজির উপর বেশ অনেকগুলো দাগ। সন্ধ্যা কাপা হাতে তার পরনের জামার বাম পাশে একটুখানি উঁচু করলো। এখানে একটা গভীর ক্ষত ছিল, যে দাগ এখনও স্পষ্ট। সন্ধ্যার দম বন্ধ লাগলো, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আজ অনেকদিন পর পুরনো ক্ষত আকাশ খুঁচিয়ে দিল। সন্ধ্যার মরে যেতে ইচ্ছা করছে, টিকতে না পেরে এক পর্যায়ে 2 হাতে মাথার চুলগুলো টেনে ধরে। ফুপিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার জীবনটা কেন এমন হলো? সে কখনো ইচ্ছে করে কোনো অপরিচিত ছেলের সামনে মাথার কাপড় ফেলতো না, অথচ একটা নোংরা হাত তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। যেসব ক্ষত আজও তাকে বহন করে বেড়াতে হয়।
অনেকক্ষণ থেকে শিমুর ডাক শুনতে পাচ্ছে সন্ধ্যা, সেদিকে খেয়াল নেই তার। হঠাৎ ভাইয়ের ডাক কানে আসে। সন্ধ্যা ঢোক গেলে দ্রুত উঠে দাঁড়ায়, মাথাটা কেমন ঘুরে উঠল। পড়ে যেতে নিলে দেয়াল ধরে নিজেকে সামলে, চোখে মুখের অবস্থা খারাপ। ট্যাপ ছেড়ে চোখে মুখে পানি দেয়, যেটুকু পারলেও নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। সৌম্য সন্ধ্যার বিধ্বস্ত মুখের দিকে তাকায়। ঢোক গিলল ছেলেটার, মৃদুস্বরে বলে, তুই ঠিক আছিস বনু? সৌম্যকে দেখে সন্ধ্যার মনে আগের চেয়ে অনেকটা শান্তি পায়। জোরপূর্বক মুখে একটুখানি হাসি ফোটায়। প্রচণ্ড মাথা ব্যথা, চোখ ব্যথা করছে। থেকে থেকে সামনে কেমন অন্ধকার দেখছে। ডান হাতে দেয়াল ধরে পা ওয়াশরুমের বাইরে রাখে। মাথা চক্কর দিয়ে উঠে ডান পা বাড়াতে চায়, সাথে বা হাতে সৌম্যকে ধরতে চায়। তখন এই চোখ মুখ সব অন্ধকার দেয়। হেলে পড়ে যেতে নিলে সৌম্য দ্রুত তার বনুকে দুহাতে আগলে নেয়, ভীত কণ্ঠে ডেকে ওঠে, বনু? সন্ধ্যা বোধ হয় জ্ঞান হারিয়েছে। আবারও সৌম্য চোখ জোড়া ঝাপসা হয়। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলে, আমি আর তোকে কাঁদতে নিষেধ করবো না বনু, আর তোকে শক্ত হতে বলবো না। তুই সুস্থ হয়ে যা বনু। আকাশ নিয়াজের রুম থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। আসমানি নোমান তাকালো আকাশের দিকে। তিনি নিয়াজের ফ্রেন্ডদের থেকে শুনেছে সন্ধ্যার ব্যাপারে। সে জানতো সন্ধ্যা স্বাভাবিক থাকতে পারবে না, এজন্যই সে বারবার দরজা ধাক্কিয়ে আকাশকে ডাকছিল। হসপিটালে সন্ধ্যাকে আনার সময় সন্ধ্যার ঘাড়ের ক্ষতটুকু তার চোখ এড়ায়নি। ভদ্রমহিলা লজ্জা পায়নি, বরং প্রচণ্ড পরিমাণে আকাশের উপর রেগে আছেন। আসমানি নোমান এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায়, রেগে বলে, তুমি কি মানুষ হইবা না আকাশ? জান্নাত একদিন ডিভোর্সের কথা কইল, তাতেই তোমার এত লাগলো? আর তুমি যে ডিভোর্স পেপারে সাইন করছিলা, ভুইলা গেছো সেসব? আকাশ ঢোক গেল, মাথা নিচু তার। আসমানি নোমান একই সুরে বলে, আসলে জান্নাতের জন্য তুমি নও। আকাশ মায়ের দিকে তাকায়। আসমানি নোমান দীর্ঘশ্বাস ফেলেন। আকাশের সাথে সন্ধ্যার বিয়ে দেওয়াটা তার জীবনে সবচেয়ে বড় ভুল মনে হলো। সে সন্ধ্যাকে তার কাছে রাখতে গিয়ে মেয়েটার জীবনে যেটুকু সুখ ছিল সেটুকুও কেড়ে নিয়েছেন। আকাশের সাথে বিয়ে না দিলে আকাশের বাবা ও সন্ধ্যা সৌম্যর সাথে এত কাহিনী করতো না, হয়তো এতগুলো মানুষ মরতো না। আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বললেন, জোর কইরা কিছু হয় না, এটা আমি দেরিতে হইলেও বুঝছি। আমি আর জান্নাতরে কষ্ট দিতে পারবো না। জান্নাত তোমারে না চাইলে ওরে তোমারে ভুইলা যাইতে হইব আকাশ। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। বুকের বাপাশে চিনচিনে ব্যথা হলো। করুণ কণ্ঠে ডাকে, মা। আসমানি নওয়ান সাড়া দিলেন না। ঝাপসা চোখ নিয়ে চেয়ারে গিয়ে বসে। শিমু আসমানি নওয়ানের পাশেই বসা। সৌম্য সন্ধ্যার কেবিনে গেলে সে বেরিয়ে এসেছিল। সন্ধ্যা অতিরিক্ত দুর্বল, সাথে মানসিক স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে সন্ধ্যাকে। সৌম্য সন্ধ্যার কেবিন থেকে বেরিয়ে আসে, চোখ মুখ শক্ত, বড় বড় পা ফেলে এগিয়ে এসে দুহাতে আকাশের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, এই, আপনি কি মানুষ? আমার বোনকে মেরে ফেলবেন আপনি? আপনার বাবা সফল হয়নি, এখন আপনি সেই কাজ সম্পূর্ণ করতে মাঠে নেমেছেন। জবাই করে ফেলবো আমি আপনাকে, মিস্টার আকাশ। আকাশ রেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, দাঁতে দাঁত চেপে বলে, নিজের সীমানা অতিক্রম করো না। আমি ডায়লগ নয়, কাজে করে দেখাই। তুমি সন্ধ্যা মল্লিকের ভাই না হলে আজ আমি নিজেই তোমাকে জবাই করতাম। সৌম্য ঢোক গিলল। রাগে ফোঁসফোঁস করতে করতে আবারও তেরে আসতে নিলে আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে গিয়ে ধমকে বলে, সৌম্য, আকাশ তোমার বড় ভাই। সৌম্য থেমে যায়, আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই মাই ফুট। বড় ভাই বলে সে আমার বোনকে মেরে ফেলবে? আর আমি চেয়ে চেয়ে দেখবো? আকাশ রেগে কিছু বলতে গেলে আসমানি নওয়ান আকাশের হাত ধরে বলে, আকাশ একটা কথাও কইবা না। মায়ের কথায় আকাশ দমল, চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে। আসমানি নওয়ান সৌম্যকে বোঝানোর স্বরে বলে, আমি তো তোমারে সব কইছি আব্বা, আমারে আবার ভুল বুঝতাছো কেন? সৌম্য বিদ্রুপ হেসে বলে, রিয়েলি? শুধুমাত্র আগুনে পুড়িয়ে মারলে কি সেটাকে মারা বলে? আপনার ছেলের সাথে দেখা হওয়ার পর থেকে আমার মনটাকে শান্তিতে সে নিঃশ্বাস নিতে দেয়নি, জোর জবরদস্তি শুরু করেছে। দয়া করে এটা বলবেন না আপনার ছেলে ভালোবাসে বলে এরকম করছে। ভালোবাসলে অপর পাশে মানুষটা কি চায় সবার আগে সেটা শুনতে হয়। আপনার ছেলে ভুল করেও কি শুনতে চেয়েছিল আমার বোন কি চায়? 11 মাস আগে ডিভোর্স দিতে চেয়েছিল জোর করে, আজ আবারও জোর করে আমার বোনকে চাইছে। আমার বোনও কোনো পুতুল না, আর না তো আমার বোনও ফেল না। ওর ভাই এখনো বেঁচে আছে। আসমানি নওয়ান বলার মতো কিছু পায় না। সৌম্য ভুল কিছু তো বলেনি। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সৌম্যর দিকে। সৌম্য আকাশের দিকে চেয়ে শক্ত গলায় বলে, এসব কি ভালোবাসা নয়, কাপুরুষতা বলে। আমি আমার বোনকে কখনো কোনো কাপুরুষের হাতে তুলে দিব না। আকাশ ঢোক গিলল। সৌম্যর সব কথা তার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সৌম্যর লাস্ট কথায় রাগে শরীর রিরি করতে লাগলো। দুহাত মুষ্টিবদ্ধ করে এপাশ ওপাশ কয়েকবার হাঁটলো। এক পর্যায়ে বসার চেয়ারে একটা লাথি বসে ঝড়ের বেগে এগিয়ে এসে সৌম্য শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, পুরুষ আমি না তুই, যা নিজের ভালোবাসার মানুষকে অন্য হাতে তুলে দেয়।
এই উদার নামের বেয়াদবগুলো কাপুরুষ। ওদের জন্য আমার বোনের মতো এরা মৃত্যুর সাথে লড়াই করে। আমি সেই বেয়াদব উদার নই। আমি আমার ভালোবাসা ছিনিয়ে নেইনি, এটাই আমি। যদি তাদের ভাষা এটাকে ভালোবাসা না বলে, আই ডোন্ট কেয়ার। আমার আর আমার সন্ধ্যামালতির মাঝে ভুলেও আসবে না। কাপুরুষ কোথাকার। আমার বোন না চাইলে তোর মতো কাপুরুষের হাতে আমার বোনকে তুলে দেব না। তোর মাঝে ছিনিয়ে নেওয়ার প্রবণতা নেই। তারও ক্ষুধার মানুষ তোরা, তাই ইরা না চাইলে তুই ইরাকে পাবি না, এটাই কনফার্ম। কিন্তু আমি আমার সন্ধ্যামালতিকে অবশ্যই পাবো। মাঝে যে আসবে ওর কবর আমি খুঁড়তে 2 মিনিট টাইম নেব না। মাইন্ড ইট। কথাগুলো বলে আকাশ সম্মুখে ধাক্কা দেয়। এরপর ডান হাতের শার্টের হাতা একটানে কনুই পর্যন্ত উঠে কটকট পায়ে সন্ধ্যার কেবিনের দিকে এগিয়ে যায়। কথায় আছে, দুর্বল জায়গায় আঘাত আনলে মানুষ চুপ হয়ে যায়। সৌম্যর অবস্থাও তেমন। আকাশের কথাগুলো তো ফেলে দেওয়া যায় না। সবচেয়ে বড় কথা, তাদের জন্যই তো ইরাবতীরা মৃত্যুর সাথে লড়াই করে। তার ইরাবতী করেছে। সৌম্যর চোখের কোণে পানি। আসলে সে মানুষ হিসেবে ব্যর্থ। সে না পেরেছে তার বোনকে রক্ষা করতে, না পেরেছে ইরাবতীকে ভালো রাখতে, না পেরেছে নিজে ভালো থাকতে। সত্যিই কি সে কাপুরুষ? আসমানি নোমান এগিয়ে এসে সৌম্যর হাত ধরে বলে, আব্বা, আকাশে যতটা খারাপ ভাবতাছ ও অতটা খারাপ নয়। তোমারে যেসব বললো ওইগুলো মনে রাখো না আব্বা। ওই রাগ কইরা এমন করে, একটু পরেই দেখবা তোমারে বুকে টাইনা নিব। সৌম্য ঝাপসা চোখে আসমানি নোয়ানের দিকে তাকালো। এই মানুষটাকে পেয়ে তার মনে হয় সে হারানো মা ফিরে পেয়েছে। আব্বা ডাকটায় কি যে শান্তি খুঁজে পায়। ভাঙা গলায় বলে, আরেকবার আব্বা ডাকবেন? আসমানি নোয়ান এত দুঃখের মাঝেও একটু হাসটো ছেলের বাচ্চামি আবদারে সৌম্যর গালে হাত দিয়ে ডাকে, ছোট আব্বা। সৌম্য সাথে সাথে আসমানি নোয়ানকে জড়িয়ে ধরলো। পাশ থেকে শিমু অবাক হয়ে তাকিয়ে আছে। এই সৌম্য স্যারটা তাকে যে ধমক দিত ভাবলেই এখনো কেঁপে ওঠে। তার এমন রূপ দেখে শিমুর মাথায় হাত। আকাশ আজ 11 মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। তার সন্ধ্যামালতির জন্য পাঞ্জাবি পরার অভ্যেস করেছে। আজ তার সন্ধ্যামালতির জন্য এতগুলো মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। পুরনো কুচকানো শার্ট। আকাশের সেদিকে খেয়াল নেই। সে তো উদাম শরীরেই বেরোচ্ছিল। তার মায়ের শার্টে গিয়ে দিলে সে এলোমেলোভাবে বোতাম লাগিয়ে বেরিয়েছে। সন্ধ্যার চিন্তায় সে পাগল প্রায়। এসব কিছু মাথায় নেই। আকাশ সন্ধ্যার কেবিনের পাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মলিন মুখে দৃষ্টি নিবদ্ধ। আকাশের চোখে মুখে অসহায়তা। সন্ধ্যামালতিকে ছুঁয়েছে, ওদের ছাড়বে না। সে একটা একটা করে খুঁজে বের করে ভয়ঙ্কর মৃত্যু দিবে। একটা পোকাকেও ছাড়বে না, তার বাবাকেও না। কথাগুলো ভাবতে রাগে চোখ মুখ লাল হয়ে যায়। আকাশের চোখ বুজে শ্বাস টেনে নিল। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। দৃষ্টি শিথিল হয়। সৌম্যর বলা সব কথা ফেলে দেয়নি সে। হয়তো সত্যি তার সন্ধ্যা মালতীর কথা শোনা উচিত ছিল, কিন্তু তার সন্ধ্যা মালতী যে অন্যের হাত ধরেছিল এসব সে কিভাবে মানবে? এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে চেয়ার টেনে বসে। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার মাথায় আলতো হাত রাখে। বেশ কিছুক্ষণ সন্ধ্যার ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে থাকে। তার সন্ধ্যা মালতী কবে স্বাভাবিক হবে? কবে সে তার সন্ধ্যা মালতীর সব কষ্ট ধুয়ে মুছে সাফ করতে পারবে? এমন নিস্তেজ সন্ধ্যাকে দেখে তার বুকে ব্যথা বাড়ছে। বিড়বিড় করে, তুমি শুধু আমার সন্ধ্যামালতি, আই প্রমিস। আর কখনো তোমার সাথে জোর করব না। এরপর আকাশ বাঁ হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয়। একবার একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপালে বরাবর তার কপাল রেখে চোখ বুজে বিড়বিড় করে, তোমাকে ভেবে আমার এই 2 চোখ বেয়ে কত অশ্রু ঝরেছে। তাকে তুমি জানো সন্ধ্যামালতি? তোমাকে ভাবতে গিয়ে আমার হৃদয় শতবার চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে খাকা হয়ে গেছে। সেই আওয়াজ কি তোমার কানে কখনো পৌঁছেছে সন্ধ্যামালতি? এটুকু বলে থামে। আকাশ ঢোক গিলে ভাঙা গলায় বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তুমি শুধু আমার হয়ে থাকো সন্ধ্যামালতি। তোমার অন্তরে শুধু আমাকে রেখো। আমি তোমার প্রেমের অন্তদহনে অনন্তকাল পুরতে রাজি। কথাগুলো বলতে গিয়ে আকাশের বন্ধ চোখের পাতা বেয়ে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে সন্ধ্যার চোখের পাতার উপর পড়ে। সন্ধ্যা নড়ে চড়ে ওঠে। যদিও তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে তার ঘুম ততটা গাঢ় হয়নি। আকাশের বলা কথাগুলো তার কানে পৌঁছেছে। আর একটু নড়ে চড়ে উঠলে আকাশের ধ্যান ভাঙে। দ্রুত মাথা তুলে সোজা হয়ে বসে। সন্ধ্যা চোখ মেলেছে, ঘাড় বাঁকি আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। একে তো আকাশের বলা কথাগুলো, তার উপর আকাশের চোখ জোড়া ভেজা। আকাশ তার খালাতো ভাই জেনে যতটা না অবাক হয়েছিল তার চেয়েও বেশি অবাক হয়েছে আকাশের এই রূপ দেখে। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে বিব্রত বোধ করে। সে সন্ধ্যার সামনে নিজেকে এভাবে এক্সপোজ করতে চায়নি। দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। 2 হাতে চোখ জোড়া মুছে নেয়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দুর্বল শরীরটা নিয়ে উঠে বসার চেষ্টা করে। কিছুটা উঠে পড়ে যেতে নিলে আকাশ দ্রুত এগিয়ে এসে সন্ধ্যাকে আগলে নেয়। বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছো? সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশের বলা কথা ব্যবহারে মেয়েটির না রাগ হলো না তো ভয় পেল। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে সৌম্যর কথাগুলো মনে পড়ল। সন্ধ্যার কথা সে শুনতে চায়নি।
নিজে সবসময় জোর করেছে, কথাটা তার উপর বেশ প্রভাব ফেলেছে। অতঃপর ঢোক গিলে মৃদুস্বরে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায়। আকাশ একবার ভাবলো সে সন্ধ্যার পিছনে বসে সন্ধ্যাকে সাপোর্ট দিবে। সন্ধ্যাকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা ভীষণ দুর্বল। আবার ভাবলো তার ইচ্ছেগুলো আপাতত চাপা থাকুক। ডান হাতে বেডের সাথে বালিশ রেখে সন্ধ্যাকে হেলান দিয়ে বসিয়ে দিল। এরপর সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার দিকে তাকিয়ে দেখলো মেয়েটার চোখে মুখে বিস্ময়ের সাথে মায়া। কিছুক্ষণ আগেও বাড়িতে কত রেগেছিল, এখন একদম শান্ত। আকাশের দুঃখ হলো মানুষের মধ্যে রাগ কেন থাকে, এজন্যে। রাগলে তার মাথাও ঠিক থাকে না, তার বউয়ের মাথাও ঠিক থাকে না। এই যে সে শান্ত হয়েছে, সন্ধ্যার সাথে জোর করছে না। মেয়েটিও কি সুন্দর শান্ত হয়ে আছে। মনে মনে ভাবলো রাগ কি সেটাই ভুলে যাবে। সন্ধ্যা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ অতি নরম কণ্ঠে বলে, কি খেতে চাও তুমি? আমি আনিয়ে দিচ্ছি। তোমাকে অনেক উইক লাগছে। সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তো তার সাথে এত নরমভাবে কথা বলে না। এখন কি হলো আকাশের? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ ভ্রু কুচকে বলে, মাকে জিজ্ঞাসা করে আনিয়ে দিচ্ছি, তুমি 5 মিনিট ওয়েট করো। কথাটা বলে আকাশ যেতে নিলে সন্ধ্যা বাহাতে আকাশের ডান হাত টেনে ধরে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়, একবার তার হাতের দিকে তো একবার সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিব্রত বোধ করে আকাশের হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে নেয়। সে আসলে আকাশের ওই কথাগুলোর মানে শুনতে চাইছে, কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। তার এখানে তো ফোন নেই, ফোন বাড়িতে। আকাশ চেয়ার টেনে বসে, পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা আবারও অবাক হয়। আকাশ বুঝে গেল ভেবে মেয়েটার ভালো লাগলো, তবে অবাকই বেশি হচ্ছে। কাপা হাতে আকাশের থেকে ফোন নিয়ে টাইপ করে। আপনি তখন এসব কথা কেন বলেন আর কাঁদছিলেন কেন? লেখাটা পড়ে আকাশ বিব্রত বোধ করলো। কান্নার ব্যাপারটাই বেশি বিব্রত লাগছে। মানে সে কত বড় এক ছেলে হয়ে এক মেয়ের সামনে কেঁদেছে। ভাবতেই নিজের উপর বিরক্ত হলো। সন্ধ্যাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশ গলা ঝেড়ে বলে, এইসব কেউ কেন বলে বলো তো? সন্ধ্যার সাথে সাথে টাইপ করে। লেখাটা লিখে সন্ধ্যা বুঝলো কি লিখে ফেলেছে। দ্রুত আবারও লেখাটা কেটে দেয়। সন্ধ্যার কাণ্ড দেখে আকাশ শব্দহীন হাসলো। সন্ধ্যা মাথা নিচু করে চুপ করে বসে আছে। আকাশ চেয়ারে হেলান দিয়ে বলে, এইসব কেউ কেন বলে বলো তো? তোমার ভাষায় তোমাকে এক ছেলে অনেক ভালোবাসে, বসে বসে কাঁদছে। বুঝলে কিছু সন্ধ্যা মালতী? সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশকে হাসতে দেখে সন্ধ্যা আবারও মাথা নিচু করে নেয়। আকাশ আর কিছু বলল না। রুম থেকে বেরোনোর জন্য দরজার কাছে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরলে সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও একটু হাসলো। আফসোস হলো সে শান্ত থাকলে হয়তো আরও আগেই তার সন্ধ্যা মালতী তাকে বুঝতো। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে, তার সব গুলিয়ে যাচ্ছে। এতটা আশা করেনি আকাশের থেকে। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ বেরিয়ে যেতে শিমু হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে পড়ে। সে আসমানি নওয়ানকে সন্ধ্যার মেসেজগুলো দেখিয়ে এসেছে, কিন্তু উনি মেসেজগুলো দেখে কিছুই বলল না। শিমুর রাগ লাগছে। সে ভেবেছিল তার খালাম্মা সন্ধ্যাকে আকাশের ব্যাপারে সব বলবে, কিন্তু সে হতাশ হলো। আসমানি নওয়ান ইডার পাশে বসে আছে, তাই সে নিজেই সন্ধ্যাকে বলতে এসেছে। অন্তত আকাশ যে সন্ধ্যাকে গত 11 মাস থেকেই অনেক করে চেয়েছে, এইটুকু সে বলবে। শিমু এগিয়ে সে সন্ধ্যার পাশে বসে বিচলিত কণ্ঠে বলে, ভাবি শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাকে, প্লিজ বিশ্বাস করো আমার কথা। সন্ধ্যা অবাক হয়ে থাকে। শিমু সন্ধ্যার হাত ধরে বলে, সৌম্য স্যার তোমাকে নিয়ে যাওয়ার পর থেকে আকাশ ভাইয়া তোমাকে খুঁজেছে, অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। তোমার জন্য কেঁদেছে জানো। তুমি বেঁচে নেই ভেবে আকাশ ভাইয়ার যে কী কান্না, তোমাকে দেখাতে পারলে ভালো হতো। আমি আমার সারা জীবনেও মেয়ে হয়ে এত কাঁদিনি। আকাশ ভাইয়া তোমার জন্য যত কেঁদেছে। সন্ধ্যা বিস্ময়ের চোখে চেয়ে আছে। একটু আগে তো সে নিজের চোখে আকাশের চোখে পানি দেখলো, তাও আবার তার জন্য। সন্ধ্যা ঢোক গিলল। শিমু আবারও বলে, আকাশ ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে জানো ভাবি। তোমার স্ট্যাটাস দেখে ভালোবাসে না না, আসলে আমি এই কথা বলতামই না, এটা বলা উচিত না জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না তাই বলছি। তুমি তো কথা বলতে পারো না আকাশ ভাইয়া, তবুও তোমায় কত চায়। কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাইও নি, তুমি বুঝতে পারছো? তুমি আকাশ ভাইয়াকে ডিভোর্স দিতে চাইছো বলে ভাইয়া খুব কষ্ট পেয়েছে। তোমার ব্যবহারে আকাশ ভাইয়া অনেক কষ্ট পায়। একটু বুঝো আকাশ ভাইয়াকে প্লিজ, আমার খুব খারাপ লাগে। শিমু লাস্ট কথাগুলো মলির মুখে বলে। সন্ধ্যা বা খাড়া হয়ে শিমুর দিকে চেয়ে আছে। শিমু সন্ধ্যার চাউনি দেখে মন খারাপ করে বলে, বিশ্বাস করো, আমি একটুও মিথ্যে বলছি না। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? কি বললে বিশ্বাস করবে? একটু ভেবে বলে, আল্লাহর কসম সব সত্যি বলছি। আমি কিন্তু আল্লাহকে নিয়ে মিথ্যে বলি না। আচ্ছা দাঁড়াও, তোমার মেসেজগুলো পড়ে তোমার বলার সব কথাগুলো এক এক করে উত্তর দিচ্ছি। তখনই আকাশ কেবিনের ভিতর প্রবেশ করে। হাতে একটা প্যাকেট, ভেতরে ফলমূল আছে। আপাতত তার কাছে এটাই বেশি প্রয়োজন মনে হলো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে শিমুর উদ্দেশ্যে বলে, তুই এখানে কি করছিস? শিমু ফোন থেকে মাথা তুলে থতমত খেয়ে তাকায়। সে এক্ষুনি বলতে যাচ্ছিল ভাগ্যিস বলেনি, নয়তো আকাশ ভাইয়া শুনে নিলে কেমন একটা লাগতো। মিকি হেসে বলে, ভাবির সাথে গল্প করছিলাম। আকাশ চেয়ারে বসে হাতের প্যাকেট সন্ধ্যার কোলের উপর রেখে বলে, মাকে ডেকে আন, তুই ইরার কাছে থাক, আমরা একটু পরে আসছি।
শিমু সন্ধ্যার দিকে একবার তাকালো, বিরক্ত হলো। সে তো সব বলতেই পারলো না, আকাশের কথা অমান্য করা যাবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও উঠল। যাওয়ার আগে সন্ধ্যার কানে ফিসফিস করে বলে, তোমাকে পরে সব বলবো, মন খারাপ করো না। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। এই বেয়াদব তার বউয়ের কান ভাঙাচ্ছে নাকি? রেগে বলে। আমার বউয়ের কান ভাঙলে তোর কান কাটবো, বলে দিলাম। শিমু হেসে দৌড়ে বেরিয়ে যায়। আকাশ সন্ধ্যার দিকে তাকায়। জিজ্ঞাসা করতে গিয়েও জিভ গুটিয়ে নিল। কিছু জিজ্ঞাসা করতে ভয় লাগে, জানার দরকার নেই তার। তার কথাগুলো ধমকের মতো শোনাবে হয়তো। সন্ধ্যা আবারও ভয় পাবে, খারাপ লাগবে। তার চেয়ে তার কথা কম বলাই ভালো। সন্ধ্যা মাথা নিচু করে চুপ করে বসে আছে, চোখের কোণে জলকণা চিকচিক করছে। সে আজ কত খারাপ ব্যবহার করেছে আকাশের সাথে। তার আর আকাশের বিয়ের কয়েকদিন পর আকাশ এভাবে বলায় তার কত কষ্ট হচ্ছিল। আর আকাশ যদি এতদিন হলো তাকে ভালোবাসে থাকে, তবে তার ব্যবহারে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। আকাশের কথা, শিমুর কথায় মেয়েটার মনে সূক্ষ্ম ব্যথা সৃষ্টি হলো, অনুতাপের ব্যথা। চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে তার হাতে বিদ্যমান আকাশের ফোনের উপর পড়ে। আকাশ হাত বাড়িয়ে তার ফোন নিতে চাইছিল, কিন্তু টুপ করে দুফোঁটা পানি পড়তে দেখে আকাশের হাত থেমে যায়। আকাশ ঢোক গিলল। তার সন্ধ্যা মালতী কাঁদছে কেন? হাত গুটিয়ে নেয়, মুখটা মলিন হয়। আকাশ সন্ধ্যার কান্নার কারণ ধরতে পারল না। তার উপস্থিতি সন্ধ্যার কান্নার কারণ ভেবে নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন থেকে। দরজার শব্দ পেয়ে সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশকে বেরিয়ে যেতে দেখে সন্ধ্যার চোখে মুখে আগের চেয়েও দ্বিগুণ অসহায়ত্ব ঘিরে ধরে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সে ভুলে কেন গেল? সে শ্যামলা রঙের মেয়ে, সে কথা বলতে পারে না, তার গুণ নেই বললেই চলে। আকাশ যদি তাকে ভুলেও যেত তবু তার অভিযোগ করা মানাতো না। কিন্তু আকাশ তো তাকে ভুলে যায়নি। শিমু যে বলল মনে রেখেছে। সবচেয়ে বড় কথা, আকাশের ভাঙা গলায় বলা কথাগুলো এখনো তার কানে বাজছে। আকাশ তার জন্য অপেক্ষা করতে চায়, তার মনে আকাশ থাকতে চায়। তার মনে তো আকাশ ছাড়া কেউই নেই। কথাগুলো ভেবে দুহাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ান ইরার কেবিন থেকে বেরিয়ে সন্ধ্যার কেবিনের দিকে যাচ্ছিল। আকাশকে বাইরে বসে থাকতে দেখে ভদ্রমহিলা এগিয়ে আসেন। আকাশ মাথা নিচু করে দুহাতের মাঝে মুখ ঠেকিয়ে রেখেছে। আসমানি নওয়ান আকাশের সামনে দাঁড়িয়ে আকাশের মাথায় হাত রেখে ডাকেন, আব্বা। মায়ের কণ্ঠে আকাশ মাথা তুলে তাকে। আসমানি নওয়ান দেখলেন, ছেলের চোখে পানি। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ছেলেটার কষ্টে তার বুক ভার হয়ে আসে। মা হয়ে আর কত ছেলের কষ্ট সহ্য করবে? আকাশের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে আব্বা? আকাশ বসা অবস্থাতেই দুহাতে তার মায়ের কোমর জড়িয়ে মুখ ঠেকিয়ে বেঁধে আসা গলায় বলে, মা প্লিজ, সন্ধ্যা মালতীকে ভুলে যেতে বললো না। আমি আর পারছি না, ওকে একটু বোঝাও মা। আমি ওকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। ওকে ছাড়া থাকার কথা ভাবলে আমার দম আটকে আসে। আমি সন্ধ্যা মালতীকে ছাড়া মরে যাব মা। আসমানি নওয়ানের চোখে পানি জমলো। ছেলেটা যে কত শত এমন পাগলামি করেছে এই কয় মাসে তা শুধু তিনিই জানেন। সন্ধ্যার জ্ঞান ফিরেছে শুনে সৌম্য ইরার কেবিন থেকে বেরিয়ে সন্ধ্যার কেবিনের দিকে যাচ্ছিল। আকাশ আর আসমানি নওয়ানকে পাস করতে গিয়ে আকাশের কথা শুনে তার পা থেমে যায়। আকাশের বলা প্রতিটা কথা শুনতে পেয়েছে সে। বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, যে তার মাকে জড়িয়ে বাচ্চাদের মতো বিলাপ করছে। এটা আকাশ, তার তো বিশ্বাস হয় না। আসমানি নওয়ান আকাশ থেকে নিজেকে ছাড়িয়ে আকাশের পাশে চেয়ারে বসে। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আকাশের চোখ মুছে দিয়ে বলে, তুমি বাচ্চা কালেও এত কাঁদুনি, মেয়েদের মতো এমন ছিচ কাঁদুনে হলে কিভাবে? আমি মেয়ে হয়ে নিজেও এত কাঁদি না। আকাশ মায়ের কথা কানে নিল না, শুধু তার মায়ের সামনে একটু কাঁদে, অন্যদের সামনে তো আর কাঁদে না। ঢোক গিলে বলে, যা ইচ্ছে বলো আমাকে, সন্ধ্যা মালতী কবে আমাকে ভালোবাসবে এটা আগে বলো। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলেন। সন্ধ্যার লেখা মেসেজগুলো পড়েছেন তিনি, সন্ধ্যার মনের খবর পেয়েছেন তিনি, কিন্তু মেয়েটা মানসিকভাবে ঠিক নেই। একটু সময় দিলে, একটা স্বাভাবিক পরিবেশ দিলেও ঠিক হয়ে যাবে। একটু তো অপেক্ষা করতেই হবে। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে, জান্নাত তোমারই থাকবো আব্বা, একটু ধৈর্য ধরো। তুমি তোমার রাগটাও একটু কমাও, অন্তত জান্নাতের কাছে একটুও রাগ দেখাইবা না। আকাশ মাথা নেড়ে বলে, আচ্ছা, দু আঙ্গুলের সাহায্যে ডান হাত গলায় রেখে বলে, গড প্রমিস, রাগ দেখাবো না আর জোরও করবো না। ওর থেকে একটু একটু দূরত্ব রাখবো, কিন্তু অনেক বেশি দূরত্ব রাখতে পারবো না। মানে বোঝাতে চাইছি দূরে চলে যেতে পারবো না, তবে ও যেন অন্য ছেলের সাথে কথা না বলে, তাহলেই হবে। আসমানি নওয়ান মৃদু হাসলেন। আকাশের এলোমেলো করে লাগানো শার্টের বোতামের দিকে তাকালো। এরপর দুহাতে শার্টের বোতামগুলো খুলে আবারও ভালোভাবে লাগাতে লাগাতে বলে, তোমারে এইভাবে কেউ দেখলে সবাই তোমারে পাগলা কইব। বোতামগুলো ভালোভাবে লাগাইবা না। আকাশ একটু হেসে বলে, সন্ধ্যা মালতীর জন্য যদি পাগলপতি নাই পাই তাহলে সেটা আবার ভালোবাসা হলো নাকি? আসমানি নওয়ান কিছু বলল না। আকাশ ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে
মায়ের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। আগের চেয়ে কিছুটা হালকা লাগছে। ওই যে মা বলল সন্ধ্যা মালতী তারই থাকবে, এইটুকুই তার জন্য অনেক কিছু। সৌম্য স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আকাশের দিকে। তার মনে হলো মা ছেলের এত সুন্দর একটা বন্ডিং সে আজ প্রথম দেখলো আকাশ আর আসমানি নওয়ানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা, আকাশ তার বনুকে নিয়ে আসলেই এতটা সিরিয়াস। আকাশের জোর জবস্তির ব্যাপারগুলো সৌম্যকে প্রথম থেকেই ভাবিয়েছে, কিন্তু এতটা না যতটা এখনকার আকাশকে দেখে মনে হচ্ছে। সে এখানে আর দাঁড়ালো না, সন্ধ্যার কেবিনের দিকে এগিয়ে গেল। আসমানি নওয়ান মৃদুস্বরে বলেন, আব্বা একটা কথা শুনো। আকাশ চোখ বুজে রেখেই বলে। বলো। ভদ্রমহিলা বোঝানো স্বরে বলেন, তুমি কি জানো সৌম্য অনেক কষ্ট করে বড় হইছে। ওর মাথার উপর কেউ ছিল না, তুমি ওর বড় ভাই, ওকে সবসময় আগলায় রাখবা, ওর মনে আঘাত দিবা না। কিছুক্ষণ আগে ওকে যা যা কইছো সেটা একদম ঠিক করো নাই। কথাগুলো শুনে আকাশ মাথা তুলে মায়ের দিকে তাকায়, অবাক হয়ে বলে, ও আমাকে যা বলেছে আমি তাই ওকে ফিরিয়ে দিয়েছি। ও শুধু ওর ভালোবাসাকে শ্রদ্ধা করেছে। দেখো মা, আমার ভালোবাসার ধরন ভুল হতে পারে, এর মানে এই না যে আমি আমার সন্ধ্যা মালতীকে ভালোবাসিই না। আমি কাপুরুষ। তাছাড়া ওকে যা বলেছি রেগে বলেছি, ওসব ভুলে যাও। সেটা আমি বুঝতাছি, সৌম্য তো বুঝবো না। ওই কত কষ্ট পাইছে একবার ভাবছো? আকাশ কিছু বলল না। আসমানি নওয়ান আকাশের মাথায় হাত বুলিয়ে বলে, মানুষের দুর্বল জায়গায় আঘাত দিতে নাই আব্বা। আকাশ গম্ভীর গলায় বলে, এই কাজটা তোমার ছোট ছেলেও করেছে, শুধু আমাকে বলছো কেন? আসমানি নওয়ান মৃদু হেসে বলে। কারণ তুমি বড়। আকাশ হতাশার নিঃশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, তোমার ওই দুটো ছেলে মেয়ের জন্য ধোয়া তুলসী পাতা। এখন সব স্যাক্রিফাইস আমারই করতে হবে, এটাই আমার কপাল। করছি নাও, আমার সন্ধ্যা মালতীকে আমাকে ভালোবাসতেই হবে। ছেলের হেয়ালি কথায় আসমানি নওয়ান হাসলেন। সৌম্য সন্ধ্যার পাশে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা মাথা নিচু করে আছে, থেকে থেকে কেঁপে উঠছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে বিচলিত কণ্ঠে বলে, বনু তুই কাঁদছিস? ভাইয়ের কণ্ঠে সন্ধ্যা সাথে সাথে মাথা তুলে তাকায়, দু হাতে চোখ মুছে নেয়। সৌম্য মলিন গলায় বলে, কাঁদছিস কেন বনু? সন্ধ্যা কি বলবে বুঝলো না। তার কোলের উপর আকাশের ফোন, সে ফোনে টাইপ করতে লাগলো। অনেক ভালোবাসলি সৌম্য ভাইয়া। আমি রেগে খালামার ছেলেকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। উনি হয়তো অনেক কষ্ট পেয়েছে, আর ওরা ল্যাপটপে পানি ফেলেছিলাম। আমি না বুঝেই করেছি। তুমি ওনাকে একটা ল্যাপটপ কিনে দেবে ভাইয়া? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার বোন আকাশকে ডিভোর্স দিতে চেয়েছিল, ল্যাপটপে নাকি পানিও ফেলেছে। তার তো বিশ্বাসই হচ্ছে না। সন্ধ্যা তার ভাইকে এটাও বলতে চাইল যে সে আকাশকে অনেক খামচে দিয়েছে, কিন্তু কেমন যেন অস্বস্তি লাগলো, তাই এটা বলল না। তার অনুশোচনা কাজ করছে। অতঃপর টাইপ করলো, আমি গতকাল ওনার মুখে থুতু দিয়েছিলাম ভাইয়া। আসলে উনি তোমার সাথে দেখা করতে দিচ্ছিল না, তাই অনেক রাগ হয়েছিল। সৌম্য সন্ধ্যার লেখাগুলো পড়ে আগের চেয়েও বিস্মিত হয়, অবাক হয়ে বলে, কি এসব তো বেয়াদবি, থাপ্পড় মারলেও মারা যায়। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য বোনের অসহায়ত্বে ঘেরা মুখখানি দেখে আর কিছু বলল না। আসার সময় আকাশের কথাগুলোর সাথে আকাশের তার বোনের জন্য এমন দশা তার মনে লাগছে ভীষণ। সে আকাশকে খারাপ মানুষ কখনোই ভাবেনি। মাঝে ভুল বুঝেছে, আবার ঠিকও হয়েছে। মাঝে মধ্যে রেগে অনেক খারাপ ব্যবহারও করেছে, কিন্তু সবশেষে সৌম্য জানতো আকাশ খারাপ না। কিন্তু একটু আগের আকাশকে দেখে তার অদ্ভুত লাগছে, এটা তার আশার বাইরে ছিল। সন্ধ্যার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, আমাদের এত দুঃখের জন্য আকাশ ভাই দোষী না বনু। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশের আগের আচরণ, দেখা হওয়ার পর থেকে আচরণ, আর আজকে একটু আগের আচরণ, সাথে শিমুর কথা, সব মিলিয়ে সন্ধ্যা সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু সবশেষে আকাশের জন্য তার খারাপ লাগছে। সে চায় না আকাশ কষ্ট পাক, তারও তো কষ্ট হয় আকাশ কষ্ট পেলে। এত মাস পর আকাশকে দেখে সে যে একটুখানি বিস্মিত হবে, সেই সুযোগটাও বোধ হয় আকাশ তাকে দেয়নি, শুধু জোর করেছে তার সাথে। এই দুদিন তার সাথে যে কি হলো, সবই কেমন গুলিয়ে যাচ্ছে। মাথা ব্যথা বাড়ে এসব ভাবলে। সৌম্য কিছু ভাবছে। আকাশের সাথে দেখা হওয়ার পর থেকে সবাই শুধু রাগই দেখাচ্ছে। তার বনু পর্যন্ত রেগেছে। বনু রেগে তার চুল টানতো। কথাটা ভাবতেই সৌম্য নিজের মাথায় হাত বুলালো। আর আকাশের সাথে কত কিছু করে ফেলেছে। ল্যাপটপের কথা মনে পড়তেই সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু তুই তো টাকার মূল্য বুঝিস, আমরা কত কষ্ট করেছি 10 টাকার জন্য, তবে তুই ল্যাপটপে পানি ফেললি কেন? সন্ধ্যা ঢোক গিলল। সে তো রেগে শুধু পানিই ফেলেছিল, আকাশ ভেঙেছে। কিন্তু সন্ধ্যার মনে হলো তার পানিতে ল্যাপটপটা নষ্ট হয়েছে। অত দামি জিনিস নষ্ট হতে আকাশ রেগে গিয়েছে, সাথে কষ্টও পেয়েছে।
কথাগুলো ভেবে সন্ধ্যা চলচল দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিল। এসব নিয়ে আর কিছু বলবে না ভাবলো। সন্ধ্যা এমনিতেই অনুশোচনা করছে, তার উপর মানসিক অবস্থাটাও ভালো না। সৌম্যর ভাবনায় আসে তার বোনও কত বড় হয়ে গিয়েছে, কষ্ট লুকাতে শিখেছে। সন্ধ্যা আকাশের প্রতি দুর্বল। সে আগে একটুও বুঝতো না, সন্ধ্যার কোনো কাজে প্রকাশ পেত না, সবসময় তো হাসতো। কি করে বুঝবে সে? আজ মনে হলো একটু একটু বুঝছে। এই যে আকাশকে কষ্ট দিয়ে কাঁদছে, আবার তাকে সেসব বলছে। সৌম্য বুঝেছে সন্ধ্যা তার কাছে সমাধান চাইছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সব ঠিক করে দিব বনু। ভাইয়ের কথায় সন্ধ্যা স্বস্তি পেল। সন্ধ্যাকে নিয়ে আকাশ, আসমানি নোয়ান আর শিমু বাড়িতে চলে গিয়েছে। সৌম্য নিষেধ করেনি, করার কারণ তো নেই। আসমানি নোয়ানের কাছে তার বোনও নিরাপদেই থাকবে, আকাশকেও বিশ্বাস হয়। অরুণ পাশের কেবিনে ঘুমিয়ে আছে। ইরাকে আগামীকাল রিলিজ দিয়ে দিবে। ইরার মাকে বলতে চাইছিল, সৌম্য বলল না। ইরা তো আগের মতোই ঘুমিয়ে আছে। তাছাড়া একটু পর ফজরের আজান দিবে। আসমানি নোয়ান তাদের নিয়ে সকাল সকাল চলে আসবে। সব মিলিয়ে সৌম্য ইরার কাছ থেকে গিয়েছে। ইরা চোখ মেলে তাকায়, ঘাড় বাঁকিয়ে দেখলো সৌম্য তার মাথার কাছে চেয়ার নিয়ে বসে আছে, দুহাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে আছে। ইরা মৃদুস্বরে ডাকে, সৌম্য। সাথে সাথেই সৌম্য চোখ মেলে তাকায়। ইরাকে তাকাতে দেখে সৌম্য একটুখানি এগিয়ে এসে বলে, কি হয়েছে ইরাবতী? খারাপ লাগছে? ইরা ঢোক গিলে বলে, একটু পানি খাবো। সৌম্য পাশে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নেয়। এরপর ইরাকে সামান্য উঁচু করে পানি খাইয়ে ইরাকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দেয়। ইরা সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিয়ে করেছে ভেবে চোখের কোণে পানি জমে। সৌম্য ইরার দিকে ঝুঁকে ইরার মাথায় হাত দিয়ে মৃদুস্বরে বলে, ইরাবতী, কাঁদিস না প্লিজ। ইরা ভাঙা গলায় বলে, তুই বিয়ে করলি কেন? সৌম্য ওর সাথে সাথে বলে, আমি কাউকে বিয়ে করিনি, বিশ্বাস কর। আমি শুধু তোকে বিয়ে করবি ইরাবতী। এখনো কাঁদবি তুই? ইরা সৌম্যর চোখের দিকে তাকিয়ে আছে। সৌম্যর কথা শুনে অবাক হয়, আবারও নাক টেনে বলে, তুই সত্যি বলছিস? সৌম্য বাম পা তুলে ইরার সামনে বেডের উপর বসলো। ইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কিভাবে বললে বিশ্বাস করবি বল? সেভাবেই বলবো। তবে ওই মেয়েটাকে? কথাটা বলতে বলতে ইরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরা চোখ মুছে দিয়ে বলে, তোর বাবা এডিট করেছিল হয়তো। আমি তো এসব ব্যাপারে কিছু জানতাম না ইরাবতী। তুই এই যুগের মেয়ে হয়ে এডিট বুঝিস না? ইরা ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল, আবারও বলে, আমার বাবাও মা ওরা কোথায়? আর বাবা কি তোকে মেনে নেবে? সৌম্য ইরার দিকে তাকিয়ে রইল। এসব ব্যাপারে কিছুই বলল না, ধীরে ধীরে সব বলবে। আজ বললে মেয়েটার ব্রেনের উপর উল্টো প্রভাব পড়তে পারে। অতঃপর বলে, সবাই পাশে আছে, এসব নিয়ে চিন্তা বাদ দে। আমি বলেছি তো তোকে বিয়ে করব। আমাকে বিশ্বাস করিস না তুই? ইরা মলিন মুখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য উঠে দাঁড়ালো, ইরার জন্য খাবার কিনে আনবে ভাবলো। উল্টো ঘুরে এক পা বাড়ালে ইরা সৌম্যর হাত টেনে কান্নামাখা গলায় বলে, আমায় রেখে যাস না সৌম্য। সৌম্য অসহায় চোখে তাকালো। সে বুঝতে পারছে ইরা ভয় পাচ্ছে, ভাবছে সে ইরাকে রেখে চলে যাবে। সৌম্য আবারও ইরার সামনে বসে দুহাতের আজলায় ইরার মুখটা নেয়, নরম গলায় ডাকে, ইরাবতী। ইরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ইরার চোখে চোখ রেখে বলে, কোথাও যাবো না তোকে রেখে। এবার দুনিয়া উল্টে গেলেও তোকে শুধু আমার কাছে রাখবো। একবার বিশ্বাস কর আমায়। আবেগে ইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়ায়। সৌম্য দুহাতে ইরার চোখ ভেজা গাল মুছে দেয়, মৃদুস্বরে বলে, কাঁদিস না আর। তুই কাঁদলে আমার কষ্ট হয়। 2 মিনিট অপেক্ষা কর, তোর জন্য খাবার আনছে। এরপর ইরাকে ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর একটা খাবারের প্যাকেট, একটা পানির বোতল কিনে আনে সৌম্য। বাপা ভাঁজ করে বেডের খাবারের প্যাকেটটা বাপায়ের উরুর উপর রেখে ডান হাতের শার্টের হাতা কনুই থেকে আরেকটু উপরে গুটিয়ে নেয়। এরপর বোতলের পানি ঢেলে হাত ধুয়ে নেয়। ভাত মাখিয়ে ইরার মুখের সামনে ধরলে দেখলো ইরা ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সৌম্য মৃদুস্বরে বলে, আবার কেন কাঁদছিস ইরাবতী? আমি সত্যিই তোকে বিয়ে করব। ইরা মলিন মুখে বলে, তুই তো কখনো খাওয়ার কথা জিজ্ঞেসও করতি না, আজ আমাকে খাইয়ে দিবি সৌম্য? সৌম্য ঢোক গিলে বলে, হা কর। ইরা হা করলে সৌম্য ইরার মুখে খাবার তুলে দেয়। ইরার চোখে জমায়িত নোনা পানি ঝরে পড়ে। সৌম্য বা হাতে ইরার মুখ মুছে দিয়ে বলে, তুই কি কান্না অফ করবি না? ইরা কিছু বলল না। সৌম্য আবারও খাবার তুলে দেয় ইরার মুখে। বেশ কিছুক্ষণ পর ও যখন ইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়াতে থাকে, সৌম্য খাবারের প্যাকেট ইরার কোলের উপর রেখে গম্ভীর গলায় বলে, এবার তুই খা, আর খাওয়াতে পারবো না। ইরা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন খাওয়াবি না? সৌম্য অসহায় চোখে চেয়ে বলে, আমি খাওয়াচ্ছি বলেই তো তুই কাঁদছিস। কখন থেকে কাঁদতে নিষেধ করেছে বলতো? আবার অসুস্থ হয়ে যাবি না? ইরা দুহাতে চোখ মুছে নেয়। সৌম্যর দিকে চেয়ে নাক টেনে বলে, আর কাঁদবো না। এখন খাওয়াবি সৌম্য?
ইরার কথাটা সৌম্যর বুকে গিয়ে লাগলো। মন বলে তার ইরাবতী তাকে এত কেন ভালোবাসে। সে সত্যি ইরাবতীর ভালোবাসা কখনো পুষিয়ে দিতে পারবে না। আকাশের বলা কথাটা মনে পড়ল সৌম্যের। ভালোবেসে পাগল উপাধি না পেলে কি সেটা ভালোবাসা নয়? কথাটা ভেবে সৌম্য বিড়বিড় করলো। মনে হচ্ছে আকাশ ভাইয়া বোনকে ভালোবেসে পাগল হবে, আর আমি ইরাবতীর ভালোবাসা পেয়ে পাগল হব। এরপর খাবারের প্যাকেট নিয়ে ইরার মুখে খাবার তুলে দিতে দিতে বলে, খবরদার আর কাঁদবি না। সৌম্য কথাটা রেগে বলতে চেয়েছিল হয়তো, কিন্তু অতি নরম হয়ে গিয়েছে। ইরা বুঝতে পেরে একটু হাসলো। সৌম্য ইরার দিকে চেয়ে মৃদু হাসলো। সন্ধ্যায় বাসায় আসার পর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। পাশে শিমু ঘুমিয়েছে। ঘরের লাইট জ্বালিয়ে রাখায় শিমু মুখের উপর বালিশ নিয়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা শিমুকে অন্য রুমে থাকতে বলেছিল, তার জন্য শিমুরও ঘুমের প্রবলেম হয়। সবাই তো তার মতো লাইট জ্বালিয়ে ঘুমায় না, কিন্তু শিমু শুনলো না। বলল সে ম্যানেজ করবে, সন্ধ্যার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করে। সেই হসপিটাল থেকে আকাশকে নিয়ে ভাবছে, এখনও মাথা থেকে বের করতে পারছে না। আকাশ তাকে সত্যিই চায়, অনেক ভালোবেসে চায়। এই একটা কথা ভাবতে ভাবতে তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তার অনেক খুঁত থাকা সত্ত্বেও আকাশ তাকে চায়, কিন্তু আকাশ তো জানে না তার শরীরে নোংরা স্পর্শে ভরা। সব কিছু মেনে নিল, এটা কোনো ছেলে মেনে নেয়? তার মনে হলো আকাশ তো এখনো জানে না সে অপবিত্র। এটা জানলে নিশ্চয়ই তাকে চাইবে না, কোনো ছেলেই চাইবে না। কথাটা ভাবতেই সন্ধ্যা চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। দম বন্ধ লাগছে। আকাশ তার থেকে আবারও আগের মতো মুখ ফিরিয়ে নিলে সে কি করে সহ্য করবে? সন্ধ্যা ছটফট করতে করতে শোয়া থেকে উঠে বসলো। পাশে শিমুর ফোন নিয়ে আকাশের নাম্বার তার ফোনে তুলে নিল। এরপর কাপা হাতে টাইপ করে একটা মেসেজে লেখে। বেশ অনেকটা সময় চুপচাপ মেসেজটার দিকে চেয়ে রইল। সন্ধ্যায় মেসেজ দেখলে আকাশ হয়তো এখনকার মতো আর তাকে চাইবে না। কথাটা ভেবে সন্ধ্যার গাল বেয়ে অশ্রু গড়ায়। একসময় মেসেজটি আকাশের নাম্বারে সেন্ড করে দেয় সন্ধ্যা। তারপর ফোন রেখে দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে সন্ধ্যা। সে আকাশকে জানিয়ে দিয়েছে এবার হয়তো আকাশ আর তাকে চাইবে না। কথাটা ভাবতেই মেয়েটার বুক ভেঙে আসলো। একসময় দু হাতে মাথার চুল টেনে ধরে। কেন ওসব বাজে স্মৃতি তার পিছু ছাড়ে না? তার জীবন থেকে আল্লাহ সুখ কেড়ে নিয়েছে, তবে তাকে বাঁচিয়ে কেন রেখেছে? মনে মনে খুব করে চাইলো আকাশ তাকে না চাইলে সে মরে যাক। তার এভাবে বেঁচে থাকতে ভালো লাগে না। আকাশের হাতেই ফোন ছিল। ঘুম আসছিল না বলে ডিভানের উপর বসে ফোন ঘাটছিল। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসলে আকাশ নোটিফিকেশনটি কেটে দিতে গিয়েও দিল না। ক্লিক করে মেসেজটি ওপেন করে। আসসালামু আলাইকুম। আমি ধর্ষিতা মেয়েদের কাতারে পড়ি। অপবিত্র হয়ে গিয়েছি আমি। আপনি হয়তো এটা জানেন না, এই জন্যই চাইছেন আমায়। এই তো আমি জানিয়ে দিলাম। এবার আর চাইবেন না আমায়, জানি আমি। সন্ধ্যা। মেসেজটি পড়ে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়, দ্রুত দাঁড়িয়ে যায়। এমন মেসেজ সন্ধ্যার থেকে কল্পনাও করেনি। বুকে চিনচিন ব্যথা অনুভূত হলো তার। সন্ধ্যা মালতী এসব কেন ভাবছে? মেয়েটা কি জানে না ভালোবাসলে এসব ফেলনা হয়ে যায়? কিন্তু তার সন্ধ্যা মালতী কষ্ট পাচ্ছে। আকাশ ঢোক গিলল। মেসেজটা রিপ্লাই দিতে গিয়েও ফোন ডিভানের উপর ছুঁড়ে ফেললো। তার কষ্ট হচ্ছে। সে তার সন্ধ্যা মালতীকে আগলে নিতে পারেনি। তার সন্ধ্যা মালতী কেন ভাবে সে অপবিত্র? অপবিত্র হলেও বাকি। আকাশ বিড়বিড় করে, আমি আমার সন্ধ্যামালতিকে সবসময় চাই, সারা জীবন এভাবেই চাইবো। এরপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। দুটো ঘর পর সন্ধ্যার ঘর। ভেতর থেকে লাইটের আলো বাইরে এসে পড়ছে। আকাশ বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা বিছানার উপর বসে বসে অনেকটা সময় কাঁদদের পর বিছানা থেকে নেমে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। দু হাতে মুখ মুছে নিজেকে সামলে নিতে চায়। চোখ বুজে থাকে কিছুক্ষণের পর চোখ মেললে দরজায় আকাশকে দেখে সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। আকাশ দেখলো সন্ধ্যার চোখ মুখ লাল। তার সন্ধ্যা মালতী এত কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম। আকাশ ঢোক গেল, এক পা এগোয়। আবার ভাবে এসে তো সন্ধ্যা থেকে দূরত্ব রাখতে চেয়েছিল। কথাটা ভেবে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছে। সে কি চাইছে জানে না। আকাশকে থেমে যেতে দেখে কষ্ট হলো। দু চোখ থেকে টুপ করে দু ফোঁটা অশ্রু গড়ালো। আকাশ দেখলো সন্ধ্যার গালে গড়িয়ে পড়া নোনা পানি। নিজেকে বোঝালো সে অনেক আলতো করে জড়িয়ে ধরবে তার সন্ধ্যা মালতীকে। অতঃপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দু হাতে সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় সন্ধ্যার মেসেজের উত্তর করে। ওয়ালাইকুম আসসালাম। আমি সব জানি মেয়ে, তুমি দুনিয়ার সবচেয়ে অপবিত্র নারী হলেও আমার শুধু তোমাকেই চাই সন্ধ্যামালতী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।